আমরা তো জানি যে গত 16 বছর বা 15 বছর 7 মাস টু বি এক্সাক্ট শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তার দল আওয়ামী লীগ, এবং উনি প্রচুর কাজ করেছেন। আপনি যদি শুধু উন্নয়ন বলতে শুধু তো আর ইনফ্রাস্ট্রাকচার নয়, আম, আপনি যদি সোশ্যাল বেনিফিটস এর কথা বলেন, জিডিপি, এভরিথিং এভরিথিং ওয়াজ স্কাই হাই, এবং আমাদেরকে বলা হতো রাইজিং স্টার, এবং আমাদের তথ্য প্রযুক্তি। কিন্তু দুঃখজনক হলো যে 15 বছর 16 বছর থাকার পরে ক্ষমতায় যে হঠাৎ করে যখন নাকি ফল ডাউনটা হলো, একদম মনে হলো কি তাসের ঘরের মতো পুরোটা ভেঙে গেল। যে এই যে একটা মানে এই যে দলের কেন্দ্রে নেতৃবৃন্দ সমস্ত কিছু কেমন কেমন যেন একটা স্ক্যাটার্ড হয়ে গেল, পড়ে গেল সবকিছু। এটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? মানে আপনার ব্যাখ্যাটা কি, কেন হলো এরকম? আম, আসলে সত্যি কথা, আমি যেভাবে যেভাবে পুরো ব্যাপারটাকে ভাবি আসলে সেটা হলো যে, দেখুন, অনেকে মনে করতে পারে যে আহ, মানে এইটার আরেকটা অর্থ এমন হতে পারে যে এই সরকার হয়তোবা, এই সরকারের যারা নেতা কর্মীরা ছিল, বড় বড় নেতারা ছিল, এইভাবে মানে কি আওয়ামী লীগ সরকারের কথা তো বলছেন? আওয়ামী লীগ সরকারের কথা বলছি, হ্যাঁ। এটা একেবারে কি ডিজলভ হয়ে গেছে, বা এই ধরনের একটা ঘটনা ঘটেছে যেখানে এখন কেউ নেই, এরা এসে দখল করেছে? আমি কিন্তু এটার সাথে আহ, মানে আমার ভিন্ন ভাবনার জায়গাটা যেটা হলো সেটা হচ্ছে যে, যখন বাংলাদেশের একটা বড় শক্তি, আপনি যদি আসলে যদি বলেন যে এই এই জঙ্গিরাই আসলে এটা করতে সমর্থ হয়েছে, আমি সেটার সাথে একমত না। বাংলাদেশের সেনাবাহিনী যে ন্যাক্কারজনক ভাবে, ভয়ানক রকমের, এবং অনেকে আমাকে একটু ভুল ধরিয়ে দেয়, শুদ্ধ করার চেষ্টা করে, কিছু বিপদগামী লোক, সারা জীবন এই বিপদগামী বিপদগামী শুনে এসেছি। বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে কিছু বিপদগামী সেনা সদস্য, আপনার এরপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে, বা কর্নেল তাহিরকে হত্যা করেছে, বা আপনার জিয়াউর রহমান আবার যখন হাজার হাজার লোককে হত্যা করেছে, ওই তখনই ওই একই কথা, কিছু বিপদগামী কিছু বিপদগামী কিছু বিপদগামী। আপনারা নিশ্চয়ই জানেন যে কর্নেল তাহিরের মানে যিনি আপনার একজন পঙ্গু মানুষ ছিলেন, তাকে পর্যন্ত ধরে তারা মেরে ফেলেছে, কোন ধরনের বিচার আচার কিছু ছাড়া। ধর তো এই প্রত্যেকটা খুন হত্যা এইসব জায়গাতে জেনারেল মঞ্জুর তাকে ক্রসফায়ার করে মেরে ফেলেছে ক্যান্টনমেন্টে ঢুকে, প্রত্যেকটা জায়গাতে আমরা বিপদগামী বিপদগামী করেছি। কিন্তু আমার এই জায়গাতে এসে মনে হয় যে 54 বছরে যেই শক্তিটা কোনো ধরনের, অর্থাৎ সেনাবাহিনী, যারা কোনোদিন কোনো যুদ্ধ করেনি এই স্বাধীন দেশে, যাদের কোনো ধরনের যুদ্ধের উদ্ভবও হয়নি, যারা বসে বসে এই দেশের একটা বড় অংশের বাজেট তারা তাদের পেটে ঢুকিয়েছে, লেফট রাইট করে সকালবেলাতে, আর কোনো কাজই তাদের নাই আসলে, এরা বড় বড় জেনারেল হয়েছে। এদের এদের মূলত আদর্শ আমার কাছে মনে হয়েছে পাকিস্তান, দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া। শুধুমাত্র তাদের কারণে আজকে আমাদের মনে হতে পারে যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা ভুল করেছে। এই ভুল হয়তোবা আমি বলি, সেটা আমার কাছে মনে হয়েছে যে এই জুলাই এবং জুলাইয়ের শুরু হওয়া যে জঙ্গি আন্দোলনের সূচনা বা এটার ছড়িয়ে যাওয়া, এই জায়গাতে আমরা আরো একটু ভাবতে পারতাম আমাদের যারা তৃণমূলের কর্মীরা আছে বা কর্মীরা আছে, তাদের সাহায্য নেওয়া যায় কিনা। সরকারের হয়তো বা নানান ধরনের স্ট্র্যাটেজি ছিল, যে প্রশাসনিক ভাবে যদি আর্মি নামে রাস্তাতে, তাহলে আইন শৃঙ্খলাটা আরো আরো স্ট্রিক্ট হবে। আর আওয়ামী লীগের কর্মীদেরও থাকার দরকার নেই, কারোই থাকার দরকার নেই, আইন শৃঙ্খলা বাহিনী যেখানে যেহেতু এইটাতে থ্রেট আসছে, ফলে তারা দেখবে। কিন্তু আমার কাছে, আমি শুরু থেকে আমার ব্যক্তিগত অভিমত সবসময় ছিল যে এর আগেও যখন ইলেকশনের আগে আমরা দেখেছি নানা ধরনের হুমকি ধামকি, ইলেকশন করতে দিবে না, তখনও কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে, যে তারা তাদের নেতা কর্মীরা রাস্তাতে ছিল। যেমন দেখবেন যে বাইতুল মোকাররমের এক সাইডে যদি বিএনপি জামাতের সমাবেশ হয়, তাহলে বাইতুল মোকাররমের আরেক সাইডে কিন্তু আপনার আওয়ামী লীগের সমাবেশ হয়েছে। তখন কিন্তু অনেকে বলেছে যে এটা ওদেরকে নকল করছে, এই করছে সেই করছে, ওরাও আপনার এক জায়গাতে সমাবেশ করছে, আওয়ামী লীগও করছে। কিন্তু আমরা তো জানতাম যে এই পুরো ব্যাপারটা ছিল এমন, যে তারা যাতে মেইহেম তৈরি করতে না পারে, এবং একই সাথে আমরাও রাস্তায় থাকা, এবং সেগুলো শান্তিপূর্ণভাবেই হয়েছে। কিন্তু যখন আমাদের নেতাকর্মীরা, সেনাবাহিনী আসবে বলে সবাই ভেতরে চলে গেল, ঘরে চলে আসলো, ওকে কারফিউ হচ্ছে, সেনাবাহিনী আসুক, সেনাবাহিনী যখন আপনার বিট্রে করে বসলো, একটা বড় অংশ, একটা একটা বড় অংশ বিট্রে করে বসলো, তখনই আমাদের যারা নেতৃবৃন্দরা ছিল, তাদের আসলে তারা অনেকটা ক্যাপটিভেটেড হয়ে গেছে, তারা বন্দিত্ব তাদেরকে করতে হয়েছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে তাহলে কি আওয়ামী লীগ কি ফাইট ব্যাক করতে পারতো না? এইটার উত্তরই আমি আপনাকে দেই। মাননীয় প্রধানমন্ত্রী একেবারে একদম উনি তো নিজেই অনেক ভাষণে বলেছে, আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে উনি আর কোনো রক্তপাত চায়নি। উনি চায়নি আর একটি মানুষও কোনো না কোনো ভাবে তার প্রাণ যাক। সেটার কারণে এই রেজিস্ট্যান্স যেটা আমরা
আপনার প্রশ্নের ভেতরে একটা ব্যাপার আছে যে আমরা রেজিস্ট করতে পারলাম না কেন, কেন? ওইটার ভেতরেই এটা লুকায়িত আছে যে এমন একটা সিচুয়েশনে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, বা সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে একদম কমপ্লিটলি। আহ, আজকে যখন আপনি দেখছেন যে ওরা বুক ফুলিয়ে বলছে যে 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনই জামাত শিবির, আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এটা জামাত শিবির, এটা রাজাকারের, উনি যদিও সবাইকে রাজাকারের বাচ্চা বলেনি, উনি একটা প্রশ্নের জায়গাতে বলেছিল যে আহ, ওনার কাছে একটা প্রশ্ন এসেছিল যে যে একজন মুক্তিযোদ্ধা সন্তান আর একজন রাজাকারের সন্তান যদি থাকে প্রায়োরিটির জায়গাতে, উনি বলেছিলেন যে আমি একজন সব সব মেধা কি রাজাকারের বাচ্চাদের, মুক্তিযোদ্ধা সন্তানের কোনো মেধা নেই। তো এই যে উনি একটা ইন্ডিকেশন ছিল, এবং উনি বারবার বলেছে এই আন্দোলনটা কাদের আন্দোলন, উনি ধরতে পেরেছে শুরুতেই বঙ্গবন্ধু কন্যা, আমরা বুঝতে পারিনি। ফলে সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করতে পেরেছে প্রতারণার মাধ্যমে। তারা যখন হত্যা করছে 7.62 পিস্তল দিয়ে, যখন ওদের প্রথম কথিত স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেব যখন বলছেন যে এই পিস্তল তো পুলিশ পুলিশ ইউজ করে না, কিংবা আবু সাইদ তার গায়ে সে যখন পুলিশকে মারতে আসলো, পুলিশ যখন অ্যাকশনে গেল, তারও 6 ঘন্টা পরে তাকে হসপিটালে কেন নেওয়া হলো। এইসব ক্ষুদ্র ক্ষুদ্র মানে যেই সিম্বল, যেই আবু সাইদকে এই আন্দোলনের বা এই জঙ্গি হামলার একটা সিম্বল দেখানো হলো, মুগ্ধ জামাত শিবিরকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরপরই তাকে হত্যা করা হলো। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে সাধারণ মানুষকে এত মেটিকুলাসলি আপনার প্রতারণার খপ্পরে ফেলতে পেরেছে। ফলে আওয়ামী লীগের ওই তারা যে ট্র্যাপড হয়েছে এটা প্রতারণার মাধ্যমে। আপনি এখন আমাদের অতীত ইতিহাসে যদি যান, আপনার আপনার রাজা আলেকজান্ডারই তো যদি ভুল না হয়, তিনি বলেছিলেন যে ব্রুটাস মানে তার সবচাইতে প্রস্তুমিও, হ্যাঁ। সেনাপতি বলছিল ব্রুটাস তুমি, ও বিশ্বাসই করতে পারেনি কি করার ছিল রাজার। কিংবা সিরাজউদ্দৌলা, তার আপন খালা, তার আপন মানুষজন, যেই ব্যবসায়ী জগৎ শেঠ, তারা হুম। আপনার এত বড় প্রতারণা তার সাথে করেছে। তো যখন আপনার খুব জনগণ যখন প্রতারণার মধ্যে পড়ে যায় এবং ভুল বোঝে, তখন আসলে রাজনীতিবিদরা তো রাজনীতি করে মানুষের জন্য, তখন আসলে একটা পার্টিকুলার রাজনৈতিক দল তখন তারা অনেকটা আহ আমি বলবো সঙ্গীন অবস্থাতে পড়ে যায়। আওয়ামী লীগ তাসের ঘরের মতো পড়ে যায়নি, তারা এক ধরনের প্রতারণার শিকার হয়ে, এক ধরনের ব্লাফের শিকার হয়ে, এক ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিস্মিত অবস্থাতে আছে। আমি এইটাকে পড়ে যাওয়া বলবো না, আমি বলবো যে প্রতারণার মাধ্যমে তারা বিস্মিত হয়েছে। এখন আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠে দাঁড়িয়েছে, তাদেরকে জানেন যে কিভাবে হামলা গ্রেফতার এটা হচ্ছে, আস্তে আস্তে তারা উঠে দাঁড়াচ্ছে। ধন্যবাদ নিজুম দা। আমি শুধু এতটুকুনি বলবো, কারণ আমরা তো সবার কথা শুনি। আমাদের কাছে যে কথাটা বারবার আসে যে প্রতারণার তো শিকার হয়েছে এখন যারা এটার সাথে জড়িত সামিল হয়েছিল, এই প্রহসন আন্দোলন যেটাই বলেন, তারাও স্বীকার করছে। এবং বড় বড় আওয়ামী লীগের বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য একজনও বলেছে আমরা যদি জানতাম এই ব্লাফ, তাহলে আমি নিজে ব্যক্তিগতভাবে এটার সাথে যুক্ত হতাম না। সেটা এক ধরনের একটা আহ, বিশ্লেষণ আছেই, এটা সত্যি ঘটনা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা সবার কাছে শুনি যে গত 15-16 বছর একটা পাওয়ারে থাকা শক্তি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র তো আর আসলে একদিনে হয় নাই। ইভেন তো যখন আন্দোলনটাও শুরু হলো সবাই আমরা বাইরে থেকে বুঝতে পারছি। এবং তখনও কেন, তার মানে কি ভিতর থেকে কেউ কোনো একটা শক্তি আওয়ামী লীগের কম্প্রোমাইজ ছিল, যেটা সেনাবাহিনীতেও কম্প্রোমাইজ, সেরকম আওয়ামী লীগের ভিতরে কম্প্রোমাইজ, গোয়েন্দা সংস্থা কেউই তো আসলে কোঅপারেট করেনি। না কি কেন কি হয়েছে, এটা ইতিহাস ভবিষ্যতে অনেক রিসার্চ হবে, বলে দিবে, আমরা জানতে পারবো। তবে আপনার ব্যাখ্যাটাও শুনলাম, এটা তো অবশ্যই। দেখেন, তো একটা কথা এখানে একটু বলি, সেটা হচ্ছে যে জি বাংলাদেশ বলেন। আওয়ামী লীগের মধ্য থেকে কেউ কম্প্রোমাইজড হয়েছে কিনা, এটা এত একটা সেন্সিটিভ জায়গা। ধরেন আমি বা আমার মতো যারা কর্মী আছে, সমর্থক আছে, জি। আমরা হয়তো বা আমাদের বেদনাতে, অ্যাগনি, পেইন, জি। আমাদের একই সাথে আমাদের বিশ্লেষণ সবকিছু মিলে আমরা হয়তো বা এটা বলতে পারি, ওইটা বলতে পারি। কিন্তু আমার জীবন অভিজ্ঞতা থেকে আমি একটা দেখেছি, বিশেষ করে এই ঘটনার পরে আমার অনেক সুযোগ হয়েছে ঘটনার খুবই কাছাকাছি যেতে। আমি জানি না আপনি মনে করতে পারেন কিনা, আমি মনে হয় বাংলাদেশের একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে, ওই যখন কারফিউ ছিল তখন তো বাংলাদেশ থেকে কোনো ইন্টারনেট ছিল না, হুম হুম। তখন আমি সেই সোর্সটা আজও রিভিল করব না, একটা বিশেষ সোর্স আমাকে ফিড করতো, এবং আমি সিচুয়েশন নিয়ে তখন বাইরে বলতাম। হ্যাঁ, অনেকেই ছিল যে আওয়ামী লীগের পক্ষে, অনেক ব্লগাররা বলতেন, নিয়মিত বলতেন। মানে আমি একমাত্র ব্যক্তি নিজেকে এই কারণে বলছি, বাংলাদেশের ভেতরে যা যা ঘটনা হচ্ছে এটা আমার কাছে পাস করা হতো একটা আচ্ছা। বিশেষ পদ্ধতিতে। আমার যারা সোর্স ছিলেন, জি। সেই সোর্স কারা, কোত্থেকে এসেছে সেই সোর্স, সেগুলো আমি রিভিল না করে ওই সোর্সরা আমাকে রিয়েল চিত্রটা বলতেন। এই কারণে আমি আপনাকে কারো নাম, কারো কিছু, বাট এটা তো সত্যি কথা, কারো না কারো কোনো না কোনো জায়গাতে এমন কিছু ঋণাত্মক অবস্থায় ছিল
যেটার কারণে দলকে সাফার করতে হয়েছে, তাই না? এই আর কি। বাট মাননীয় প্রধানমন্ত্রী তো আজ পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, দলের কর্মীরা হ্যাঁ, লড়াই করে যাচ্ছেন, নেত্রীরা লড়াই করে যাচ্ছেন। নিঃসন্দেহে। ফলে এটা এটা একটা জায়গা আমাদেরকে মনে রাখতে হবে মনে হয়, যে আমরা আসলে আহ, এই বিপদের সময় আমরা গেজ গেমটা খেলতে চাই না দলের ভেতরে, যে এ করেছে ও করেছে। এখন দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পালা। কারণ যদি অবশ্যই। ভুলভ্রান্তি থাকেও সেটাকে ছাপিয়ে আমাদের এখন একসাথে কাজ করবার পালা আসলে। অনেক ধন্যবাদ আম, নিঝুমদা। আসলে এভাবেও তো আমি আমি আসলে স্টেটমেন্টের কথা বলতে চাইনি, কারণ প্রত্যেকটা মানুষ যারা দলের নেতা, সিনিয়র নেতারা ছিলেন বা আছেন, তাদেরও এক ধরনের প্রচুর চাপ থাকে। চাপের মধ্যে ফ্রাস্ট্রেশন, অন্যরকম পার্সপেক্টিভ থেকে ওনারা কথা বলেন। হোল সিচুয়েশনটা নিয়ে যেই ন্যারেটিভ বা যেই ধরনের কথা ছড়াচ্ছে, সেটা নিয়েই আর কি আমরা বলবো। আপনিও শুনেছেন, আমিও শুনেছি। সেটা যেহেতু আপনি দলের একজন খুব কাছের লোক, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই জন্য আপনার কাছ থেকে জানতে চাওয়া। এবার আমি একটু একদম বিদেশের প্রসঙ্গে চলে আসি, বাংলাদেশের বিদেশি বাংলাদেশিদের প্রসঙ্গে। আপনি যুক্তরাজ্যে থাকেন। যুক্তরাজ্য 1971 সনে কিন্তু একটা বিশাল ভূমিকা, সেকেন্ড ফোর্স আপনি যদি বলেন, মুক্তিযুদ্ধের সময়। সেই যুক্তরাজ্যে এখন নিউজ, প্রিন্ট মিডিয়া বলেন, আপনি দেখেন একদম পুরো আমাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সরকারেরই তো বলা যায় যে এগেইনস্টে লিখছেন। থ্যাঙ্কফুলি যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র এখন এটা শুরু করে নাই ওইভাবে। কিন্তু আমরা যতদূর জানি, ওখানে যুক্তরাজ্যে কিন্তু প্রচুর মানে স্বাধীনতার পক্ষের বাংলাদেশি মানুষ আছেন। আহ, জামাতের লোকও অনেক স্ট্রং, এটা আমরা শুনেছি, কিন্তু আছেন। কিন্তু সেই তুলনায় আহ, উম, আমাদের পক্ষটাকে আমার কাছে মনে হচ্ছে অনেক দুর্বল। ঠিক সেভাবে স্ট্যান্ড করতে পারছে না, বা কারণ বিদেশিদের তো ভূমিকা একটা আছে। তো সেই ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন, কেন আপনারা স্ট্যান্ড আউট করতে পারছেন না? তো এই সুযোগটা কেন নাই আপনাদের? আচ্ছা, এই ব্যাপারটা আমি আপনাকে একটা ক্লিয়ার ধারণা আমি আপনাকে দিই, জি। কারণ এগুলোর অনেকগুলোর সাথে আমার সংযোগ আছে, কাজ করছি বা এটাতে। আপনি একটা কথা বলেছিলেন যে তাসের ঘরের মতো এইভাবে ডিসলভ হলো কেন। এই জায়গাটা, ওই জায়গাটার একটা অংশ এখানে যোগ করা যেতে পারে। সেটা হচ্ছে যে আমি তাসের ঘর কথা যেমন বলেছি যে এক ধরনের হতভম্ব অবস্থাতে আছে, বিস্ময়ের মতো অবস্থায় আছে প্রতারণার ফলে, এখানেও একই ব্যাপার কিছুটা প্রযোজ্য। সেটা হলো এই 5ই অগাস্টে ঘটনা ঘটলো আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা হচ্ছে জানুয়ারি। তো আপনি ধরতে পারেন 5 মাস, 5 মাস প্লাস যদি আপনি ধরেন, বা হুম। 5.5 মাস, এরকম যদি আপনি সাড়ে পাঁচ ধরেন, মাস ধরেন। 5.5 মাস। এই এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা কিছু করতে পারছি না, এইটার সাথে আমি পুরোপুরি একমত নই। জি। কারণ আমরা এখন যে প্রসেসটাতে আছি সেটা খুবই আশার কথা। সেটা হচ্ছে আমি যেমন গতকালকেও বা তার আগের দিনও টানা কয়েকটা মিটিং এর ভিতরে অ্যাটেন্ড করছি। জি। আমাদের একটা কর্ম পরিকল্পনা আমরা স্থির করেছি। ওকে। এটা আমেরিকা কেন্দ্রিক, সেটা কানাডা কেন্দ্রিক, সেটা লন্ডন কেন্দ্রিক, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, জাপান, মালয়েশিয়া। আমরা সারা পৃথিবীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা সরল লাইনে নিয়ে আসছি। আমরা জি। কিছু পার্টিকুলার টিম বানাচ্ছি, এবং সেখানে আমাদের সুপ্রিম লিডার বলেন, আমাদের সবখান থেকে বলেন অ্যাপ্রুভাল, আমরা সবকিছু একটা সাংগঠনিক একটা জায়গাতে আমরা নিয়ে আসছি আস্তে আস্তে। কেমন, এটা এটা আমি হয়তোবা খুব ডিটেল বলবো না, এটা সাংগঠনিক হ্যাঁ। বিষয়াদির কারণে শুধু এতটুকু আপনাকে বলা যেতে পারে। সেটা হচ্ছে যে আমরা সারা পৃথিবীর আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে একটা সরল রেখাতে নিয়ে আসছি, বিভিন্ন জায়গার নেতৃবৃন্দের সমন্বয়ে। সেখানে আপনি ইন্টারন্যাশনাল টিম থেকে, লিগাল টিম থেকে শুরু করে নানান রকমের এখানে ব্যাপার স্যাপার আছে। আমরা আমাদের স্ট্র্যাটেজি গুলো নির্ধারণ করছি। এখন আপনি যদি আমাকে বলেন যে এতদিনে এটা কি দেরি হয়ে গেল, আমি একেবারেই মনে করি না। প্রথমত না, মাত্র 5.5 মাস, না, মনে এক করি না নাম্বার। দেরি হলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখেন, যেমন ধরেন আমি কথা বলছি, অমির রহমান পিয়াল ভাই কথা বলছে, অমির রহমান জি। পিয়াল ভাইদের একটা গ্রুপ আছে, এ টিম, তারা এটি। কথা বলছে। কানাডা থেকে কাজী মামুন, তারা চমৎকার কাজ করছে। তারপরে হচ্ছে যে আমাদের লন্ডনে আরেকটি মেয়ে আছে, ভূমি হাসান। এইভাবে তারপরে আমাদের সালাউদ্দিন ভাই, উনি কথা বলছেন। আমাদের আরিফ জেপ্তিক ভাই কথা বলছেন ইংল্যান্ড থেকে। তারপরে আমাদের পক্ষের অনেক মানুষ কিন্তু কথাবার্তা বলছে। এই মানুষগুলোকে একটা সেম কনসোর্টিয়াম, একটা সেম আমব্রেলা, এইটার নিচে আনার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কথা বলছি। আমাদের কিন্তু অনেকের একজনের সাথে আরেকজনের মিটিং হয়েছে, একত্রিত। আমাদের ভেতরেও কিন্তু নানান ধরনের মতদ্বৈততা আছে। যেমন আমার আর আপনার মধ্যে একটা বিশেষ ব্যাপারটা কি জানেন? আমি যদি বলি লোপাপা আপনি এখন বাম দিকে তাকা থাকবেন, আপনি আমাকে প্রশ্ন করবেন কেন আমি বাম দিকে তাকা থাকবো। কিন্তু আপনি যদি জামাত ইসলামের কর্মী হন, আমি যদি আপনাকে বলি বাম দিকে তাকা থাকবেন, আপনি কেন আর প্রশ্নটা করবেন না, আপনি বাম দিকেই তাকা থাকবেন। তাই মৌলবাদীদের আন্দোলনটা হচ্ছে এমন, ওকে যদি বলি বাম দিকে তাকা থাকতে, ও কোনো কারণ ছাড়া বাম দিকে তাকা থাকবে। প্রগতিশীলদের আন্দোলনের মধ্যে এই এই ব্যাপারটা আছে।
সে জানতে চায়, তার সুপ্রিম কমান্ডারের কাছেও জানতে চায় যে ভাই আমি যে বাম দিকে তাকা থাকবো কেন, কারণ সে লজিক চিন্তা, এই কারণেই তো সে প্রগতিশীল। এই কারণে প্রগতিশীল আন্দোলনে এটা কিন্তু ঝামেলা বলবো কিনা জানি না, এইটা একটা পথ যেখানে প্রগতিশীল আন্দোলনের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হয় যুক্তি দিয়ে যে আমরা এইটা করব এই কারণে করব। জামাতিরা এই কারণে আপনাদের কাছে অ্যাপারেন্টলি মনে হয় ওরা মনে হয় এগিয়ে আছে, যে তাই তো ওরা এটা করছে ওইটা করছে, কারণ ওদের তো আসলে পাল্টা প্রশ্ন করার মতো মানুষ নেই। ওদের মধ্যে একটাই আছে যে আমরা ধর্মের লড়াই করছি, এটা একটা জেহাদ চলছে, আমরা মৌলবাদীদের তো লক্ষ্য এগুলো। ফলে মৌলবাদীদের জীবনযাপন খুবই সহজ, তুমি খুন করবা, তুমি যাবা, তুমি মারবা, তুমি কোপাবা। এখন আমি যদি আমার একটা প্রগতিশীল আমার বন্ধুকে বলি ওরা একটা কোপ দিয়ে আসেন তো, ও বলবে যে আমি একটা প্রাণ কেন নিব, নিব, আমি তো যুদ্ধটা একেবারে করছি সম্ভব, একটা প্রাণ বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য, ফলে আপনি হ্যাঁ। প্রগতিশীলকে দিয়ে কিন্তু খুন করাতে পারবেন না, না। আপনি প্রগতিশীলকে দিয়ে মানুষকে লজিক দিয়ে বোঝাতে পারবেন। ফলে এই কারণে এই যে আপনি বলছেন যে অ্যাপারেন্টলি আপনার কাছে এটা মনে হচ্ছে, কারণ আমরা একটা প্রগতিশীল একটা দল, আমাদের সাথে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার পক্ষের মানুষরা। ফলে তাদের সাথে একসাথে বসে এক একজনের এক এক মতামত থাকে, সেগুলোকে নিয়ে একটা সরল রৈখিক একটা জায়গাতে আসা কঠিনও বটে। ফলে যেমন আমি আর আপনি, আমরা দুজন কথা বলছি, কোথায় আপনি কোথায় আমি, কিন্তু আমরা কিসের জায়গাতে এক হচ্ছি বা কিসের জায়গাতে কথা বলছি, মুক্তিযুদ্ধ, তাই না? আমরা তো, আপনি শুরুতেই একদম। বলেছেন যে আমরা নিরপেক্ষ না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তার মানে আপনার একটা পক্ষ আছে, মুক্তিযুদ্ধের পক্ষ আপনি অবলম্বন করছেন। সো আমিও যদি একটা কথা আপনাকে বলি, আপনি যদি একটা কথা বলেন, আমরা দুজনে কিন্তু চিন্তা করবার পরে সেটা সম্মতি দেই বা সম্মতি না দেই, এই ধরনের ব্যাপার আছে। ফলে এই কারণে মনে হতে পারে যে আমরা কিছুটা দেরি হচ্ছে কিনা, উইচ ইজ নট। আর আপনাকে আমি সংগঠনের যদি কথা বলি, আহ, আপনি 1971 সালে কারা কারা জয়ী হয়েছিল এখানে? তো ওই সময় জামাত ইসলামীরা, বিহারিরা, তারা নানান ধরনের অপপ্রচার করেছে। কে জয়ী হয়েছিল? প্রগতিশীলরা। আচ্ছা, 75-এর পরে অ্যাপারেন্টলি কাদেরকে জয়ী মনে করা হয়েছিল, যে তারা জয়ী হয়ে গেছে, তারা সব হয়ে গেছে? শেষ পর্যন্ত ওই ইনডেমনিটি অধ্যাদেশ, কর্নেল তাহের হত্যাকাণ্ডের বিচার, জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের বিচার এই প্রগতিশীল আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। একদম। একটা দীর্ঘ সময়ের পরে কর্নেল তাহেরের বিচার যে অবৈধ ছিল সেটা হয়েছে। হয়েছে। সাইমের শাসন, জিয়ার শাসন, এরশাদের শাসন, মোস্তাকের শাসন অবৈধ, সেটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে আর সপ্তম সংশোধনীর মাধ্যমে হয়েছে। এই যে আমরা গত 15 বছর আমরা মনে করেছি যে যুদ্ধাপরাধের অপরাধের বিচার হয়েছে, প্রগতিশীলতার চর্চা হচ্ছে, যদিও নানা ধরনের বাধা বিপত্তি এসেছে, ব্লগার হত্যাকাণ্ড হয়েছে, সেখানে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু প্যারালালি একটা রাষ্ট্রের নিচে দিয়ে আরেকটা রাষ্ট্র যে কাজ করছিল এটা আমরা টের পাইনি কখনো। না। যেমন ওই প্যারালাল রাষ্ট্রে ওরা মনে করতো যে জোর করে কাউকে গরুর মাংস খাওয়াতে হবে, জোর করে রেস্টুরেন্টে গরুর মাংসের মেনুতে রাখতে হবে, যেটা আপনি এখন দেখছেন জিন্না টুপি পরে। মানে মনে করা যাক যে আমরা একটা রাষ্ট্র ছিলাম, আমাদের পাতালে আরেকটা রাষ্ট্র ছিল, যেই রাষ্ট্রের ভাবনাগুলোকে যদি আমি এক একটা মানুষ হিসেবে কল্পনা করি, ভাবনাগুলো কেমন ছিল, যে তারা জিন্না টুপি পরবে, জিন্নার জন্মদিন পালন করবে, জিন্নার মৃত্যুদিন পালন করবে, তারা এই দেশ থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিবে, গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো বাদ দিয়ে দিবে। তার মানে আমাদের ভাবনার যেই বাংলাদেশ ছিল, এই বাংলাদেশের নিচে আরেকটা বাংলাদেশ, স্টেট আমাদের ইনসাইড স্টেট আমাদের অলক্ষ্যে আরেকটা বাংলাদেশ চলছিল, যাদেরকে চলছে। আমি দেখিনি। ব্যর্থতার কথা যদি বলেন, ব্যর্থতা আমাদের এই জায়গাতে হয়েছে, আমাদের এই পর্বে, অর্থাৎ এই 15 বছরের পর্বে এই ইনভিজিবল কান্ট্রিটাকে আমরা দেখতে পাইনি। না। দেখতে না পাওয়ার কারণে ওই কান্ট্রিটা যখন রিভিলড হলো, তখন আমরা দেখতে পেলাম তারা বলছে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হ্যায়। মানে মানে। মানে ওরা ওরা আপনার শাহবাগে ভাষণ দিচ্ছে, হুম মোল্লা হুম। তেরা খুন সে। ও ও কাদের মোল্লা? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। যুদ্ধাপরাধী কাদের মোল্লা? তোমার কাদের রক্তের মোল্লা, হ্যাঁ মাধ্যমে। হ্যাঁ 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 হ্যাঁ। মোল্লা তেরা খুন সে মানে তোমার রক্তের মাধ্যমে ওকে ওকে। ইনকিলাব আয়া হ্যায়, ঠিক আন্দোলন আছে। তোমার রক্তের ধারা দিয়ে এসেছে। ধারা দিয়ে এসছি, ওকে মানে ওকে। একটা যুদ্ধাপরাধের বিচার হয়েছে, হুম হুম। ওই যুদ্ধাপরাধের রক্তকে ওরা একটা শপথ হিসেবে ধরেছিল আমাদের অদেখা দেশে। হুম। তো ওই দেশটাকে যদি আপনি নাম দেন হচ্ছে, যে কোনো আপনি নাম দিতে পারেন, হ্যাঁ, মৌলবাদ রাষ্ট্র নাম দিতে পারেন, আপনার জঙ্গিস্তান নাম দিতে পারেন, সেই রাষ্ট্রে এগুলো হচ্ছিল। সেই রাষ্ট্রের কিন্তু প্রধানমন্ত্রী ছিল, সেই রাষ্ট্রের সেনাপতি ছিল, সেই রাষ্ট্রের মৌলবাদের সর্দার ছিল, জঙ্গি সর্দাররা ছিল, যাদেরকে আমি আর আপনি দেখিনি। ওই কিরাবান কাতিবকে যেমন দেখা যায় না আপনার ডান দিকে বাম দিকে ঘুরলে সালাম ফেরালে, ঠিক একই ভাবে ওই অদৃশ্য আরেকটা রাষ্ট্র ছিল। তো এই রাষ্ট্রটাকে এখন যখন আমরা দেখছি, তখন আমার কাছে মনে হয় অল রাইট, অল রাইট, তার মানে আমরা এই দেশকে আবার টেক ওভার করবো, আবার করবো, এবং সেটা খুব শীঘ্রই। এই টেক ওভার করার আগে আমার আপনার এই কনভারসেশন, আমাদের সমস্ত যুথবদ্ধ সংগ্রাম, এগুলো প্রস্তুতি। এবার প্রস্তুতিটা কি জানেন? এইবারের প্রস্তুতিটা হচ্ছে এই ইনভিজিবল কান্ট্রি আর কোনোদিন এই দেশে থাকবে না।
একটা ভিজিবল কান্ট্রি থাকবে, অনলি ওয়ান কান্ট্রি, ওয়ান পিপল, যেই দেশের মানুষরা বিশ্বাস করবে গণতন্ত্রে, ধর্ম নিরপেক্ষতায়, মুক্তিযুদ্ধে। একটা কান্ট্রি থাকবে। আর বাকি যে প্যারালাল কান্ট্রি, এদেরকে কমপ্লিটলি আমরা নির্মূল করে দিব। আপনি নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ নিজুম দা, আপনি এত সুন্দর করে আপনার শেষ কথাটা একদম প্রাণ ভরে গেল। এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আসলে সম্প্রতি আমার অনিয়ারে গেছে মানুষ ঘোষ, প্রবীণ সাংবাদিক, ভারতীয় সাংবাদিক, ওনার সাথে কথা হচ্ছিল। উনি বলছিলেন যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্র করতে হবে। সেখানে উনি সিপিবি মোজাহিদুল ইসলাম সেলিম ভাইয়ের নামও বলেছেন, বলছেন উনি একজন মুক্তিযোদ্ধা। এরকম কি আপনাদের আমরা কখনো ভাবতে পারি যে আসলে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ইউনাইটেড করা বা কোনো উদ্যোগ কি আপনারা নেওয়ার কথা ভাবছেন? যে না, অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা ভিডিও দেখছিলাম, ওই যে ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির হুম 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 একটা হুম। লোক আছে না, ওই লোকটা বলছিলেন খুব বাজে করে যে আওয়ামী লীগের কোন শীর্ষস্থানীয় নেতা তার কাছে ইমেল করেছে, তাদের এখন যারা মানে রাজনৈতিক দলগুলো আছে, পরাজিত শক্তি যারা আছে, তাদের সবার কাছে নাকি ইমেল করেছে, রোড ম্যাপ চেয়েছে কিভাবে আমরা আওয়ামী লীগে ইনভলভ হতে পারি, এবং সে খুব বাজে করে বলছিল। তো দুইটা বিষয় আমি আপনার কাছে বললাম, এইরকম একটা হটকারী পটপট করে কি এরকম ইমেল করা কি উচিত? এই ধরনের ওরা তো কোনোদিন আমাদের পক্ষে কথা বলবে না। অ্যাট দ্য সেম টাইম যারা মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু কোনো কারণে ওদিকে চলে গেছে বা ওদের সাথে এখনো আছে বা নেই, ওনাদেরকে লাইক যেটা বললাম যে মানুষ ঘোষ বললেন, সিপিবির মোজাহিদুল ইসলাম সেলিম ভাইয়ের কথা, তা আপনাদের কি প্ল্যান? আপনাদের দুইটা বিষয় আমি আপনাকে বললাম, আপনি কি ভাবছেন আমি আপনাদের একটু দল? আমি জি একটু পাল্প ফিকশন টাইপের একটা উত্তর দেই আপনার এই জি প্রশ্নের প্রথম অংশের। জি হ্যাঁ, আজকের টক শোটা আসলে আমি আমার ভেতর থেকে অনেক কিছু উজাড় করে বলছি, ভেতর থেকে অনেক কিছু নানানভাবে বিশ্লেষণ করছি, বাট সেখানে পাল্প ফিকশনের বা পাল্প আলোচনার জায়গা নেই। তারপরে এই প্রসঙ্গে আমি বলছি, দেখেন, আমি যদি আপনাকে এখন বলি যে ফুয়াদ আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, নিজুম ভাই, ভবিষ্যতে আপনারা তো ক্ষমতাতে আসবেন, আসলে প্লিজ আমাদেরকে কোনোদিন শাস্তি দিয়েন না, আমরা খুব বেশি ঝামেলাতে যাবো না আপনাদের সাথে। জি। যদি আমি আপনাকে এই তথ্যটা এখন দেই, হুম বলতে থাকি ক্রমাগত ভাবে, এটার কোনো যাচাইকরণ প্রক্রিয়া আছে কিনা, যে হুম আপনি আমাকে হুম, প্রমাণ দেখান, আমি আপনাকে এখনই প্রমাণ দেখাতে পারবো। এমনও টেকনোলজি আছে, যে টেকনোলজি আপনি দেখবেন যে ফুয়াদি আমাকে টেক্সট করেছে, হুইচ ইজ ইভেন এটা, কিন্তু এটা আসলে হয়নি। মিথ্যা কথা। ফুয়াদও আমাকে টেক্সট করেনি, সেইটা হুম, বলেও নি। ফলে ওকে কোনো আওয়ামী লীগ নেতা ইমেল করেছে, জি। এটা আমার কাছে, এই ফুয়াদ এবি পার্টি মানে হুম, ছাত্র সংঘের আরেকটা অংশ। ধরো যে আরেকটা অংশ। ছাত্র সংঘ ভাগ ভাগ হয়ে কি করলো, ছাত্র সংঘ আলবদর বানিয়েছে, আল শামস বানিয়েছে, শাহিন ফৌজ বানিয়েছে। হুম তো হুম, জামাতের আরেকটা আলবদর হচ্ছে এবি পার্টি। এবি পার্টি। এখন পর্যন্ত ভোটে দাঁড়ালে 5টা ভোট ও আর তাজুল ইসলাম একজন একজনকে ভোট দিবে মনে হয়, বা মঞ্জু ভোট দিবে ফুয়াদকে, ফুয়াদ ভোট দিবে মঞ্জুকে, ব্যাপারটা ওরকম হবে ওদের যারা আছে। ফলে একজন সুস্থ আওয়ামী লীগ নেতা, সুস্থ মানে যদি হয়েও থাকে, তাকে ইমেল করেছে, এটা আমি বিশ্বাসই করি না। যদি তাকে কেউ ইমেল দিয়ে এই ধরনের কথা বলেও থাকে, তাহলে সে কখনোই ওই শেখ সাদির ইসের আপনার ওই শায়েরের মতো, যে কেউ যদি তোমাকে ভালোবাসবে তাকে যেতে দাও, সে যদি ফিরে আসে সে তোমার ছিল, সে যদি না আসে সে না, কখনোই তোমার ছিল না। তোমার ছিল না। তো কোনো আওয়ামী লীগের কোন লোক যদি ফুয়াদের মতো একটা আস্ত মৌলবাদীর কাছে যায়, সে কখনোই প্রগতিশীল ছিল না, আওয়ামী লীগও ছিল না। আওয়ামী লীগ হওয়ার পূর্ব শর্ত, আওয়ামী লীগ হওয়ার পূর্ব শর্ত কি জানেন? আওয়ামী লীগ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বঙ্গবন্ধুর বা জাতীয় চার নেতা যে ফিলোসফি বিশ্বাস করতেন, শোষণহীন সমাজ, মজদুরের সমাজ, গণতন্ত্র, সমাজতন্ত্র, সমস্ত ধর্ম সমান, কোন ধর্মের হেজিমনি কারো ধর্মের উপরে থাকবে না, অর্থাৎ চাপিয়ে ধর্ম দেওয়া যাবে। নিরপেক্ষ একটা দেশ, এবং জাতিসত্তা নিয়ে গৌরব বোধ কিন্তু অহংকার না, অর্থাৎ জাতীয়তাবাদ। এই ব্যাপারগুলো হচ্ছে পূর্ব শর্ত। তো যার এই পূর্ব শর্ত ভেতরে থাকে, সে তো এই মৌলবাদের কাছে যাবে না, সে তো মাথা যাবে। নোয়াবে না। ফলে আওয়ামী লীগের ইতিহাস একটা দীর্ঘ ইতিহাস। এখানে আওয়ামী লীগ যখন 75-এর পরে 5টা আওয়ামী লীগ হয়েছিল, মান্নান সাহেবের আওয়ামী লীগ হয়েছে, তারপরে মালেক উকিল সাহেবের আওয়ামী লীগ হয়েছে, সেখানে রাজ্জাক সাহেবের আওয়ামী লীগ হয়েছে, হয়নি বাকশাল হয়েছে, মানে বাকশাল আলাদা একটা গ্রুপ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে সবাই একত্রিত হয়েছিল, একসময় জি কামাল হোসেনের আওয়ামী লীগ হয়ে গেছে। সো আলটিমেটলি কি জানেন, আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি। এই পার্টিতে আপনি বিল গেটস টাইপের লোকও পাবেন, এই পার্টিতে আপনি পেঁয়াজ ফলায়, রসুন ফলায়, মাটি খুঁড়ে ফসল ফলায় এমন মানুষও পাবেন, যিনি আজকে আপনি আমি আমি আমার একটা অভিজ্ঞতা কি হয়েছে জানেন? আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমি ইলেকশনের আগে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল এমন গভীরভাবে ভ্রমণ করেছিলাম, শব্দটা লক্ষ্য করবেন, গভীরভাবে ভ্রমণ।
আমি কিন্তু জি, বলিনি আমি লম্বা সময় ভ্রমণ, আমি গভীর ভ্রমণ করেছি, কারণ আমি ডাইরেক্ট খেতে নেমে গেছি গ্রামে গিয়ে। ধরেন পাবনাতে মানে গেছি, একটা গ্রাসরুট লেভেলে আপনি চলে পাবনার গেছেন। একটা গ্রামে গেছি বা নড়াইলের একটা গ্রামে গেছি, জি, একদম বিলের ভিতরে চলে গেছি। বিলের ভেতরে এক লোক আপনার মাছ ধরছিল, বা মানে চারদিকে পানি থই থই করছে, আমি নৌকা দিয়ে চলে গেছি আমার 4-5 জন সঙ্গী ক্যামেরাম্যান সহ। তার সাথে আমি দুপুরের খাবার খেয়েছি, তার সাথে আমি ঘাসে শুয়ে গল্প করেছি, তিনি আমাকে পুকুর থেকে খাওয়া এনে সেইখানে আমার রান্না করে খেতে খেতে তার গল্প বলেছেন। আমি সেখান থেকে প্রান্তিক লেভেলের আওয়ামী লীগকে জেনেছি। জি, আপনারা আমার মতো এরকম শার্ট পরে টিভিতে এসে তারা বলেন না। তারা এই যে এই জায়গাটা আছে না, জি, এই জায়গার ভেতরে বঙ্গবন্ধুকে একটা সুন্দর ধারণ করে। স্কয়ারের ভিতরে রেখে দিয়েছে। এই জায়গাতে তারা মুক্তিযুদ্ধকে রেখেছে। আপনি এদের সামনাসামনি হননি, আমরা হইনি। এই মানুষগুলো আওয়ামী লীগের প্রাণ। তারা ফুয়াদকে ইমেল করেনি। ফুয়াদকে যারা ইমেল ইমেল যদি করেও থাকে, তারা শহুরে এলিট, সুবিধাবাদী এবং দুশ্চরিত্র। যারা বঙ্গবন্ধুকে এইখানে ধারণ করে, তারা মৌলবাদের কাছে আপোষ করে না। আমার কি জীবনের রিস্ক নেই? আমার পরিবারের রিস্ক নেই? আছে তো। আমার আমার নামে কতগুলো মামলা হয়েছে, মেরে ফেলতে পারে, কিন্তু আমি মৌলবাদের কাছে মারা যাব। মৃত্যুর আগ মুহূর্তে বঙ্গবন্ধু বলেই মারা যাব। মৃত্যুর আগ মুহূর্তে এই দেশকে একটা প্রগতির পক্ষের একটা দেশ দেখবো, কিন্তু মৌলবাদের কাছে বলবো না যে ভাই, যে আমি আপনার দলে আসতে চাই। রাজনীতিই ছেড়ে দিব। সুতরাং আমার কাছে মনে হয় যে এরা মিথ্যা কথা বলে, আমাদের ভেতরে একটা ডিভিশন ক্রিয়েট করবার জন্য জন্য এরা এই মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে। এই আর কি। এখন আমি যে আপনাকে প্রথম যেটা জানতে চাইলাম, যে আপনারা ব্রডার স্কেলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেটা মানুষদার কথার কোট করে আমি বলছি, আপনাদের কি ওরকম প্ল্যান আছে যে ঠিক আছে মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে, যারা এখন আমাদের সাথে নেই, বিগত 15 বছর ছিলেন না, তাদেরকে কি আপনারা কোনো অ্যাপ্রোচ করবেন কিনা যে ঠিক আছে আমাদের আসলে ইউনাইটেড হওয়া দরকার, এরকম কোনো কিছু কি আপনারা ভাবছেন? আমরা আমি আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনার আম, সন্তান যদি জি, একটা রাস্তায় বিপদে পড়ে, জি, আমি আপনাকে দুইভাবে অ্যান্সারটা করি। জি, আপনার সন্তান যদি রাস্তাতে বিপদে পড়ে, জি, আপনাকে পাশের বাসার কেউ এসে ইনভাইট করবে যে আপনি সন্তানকে রক্ষা করতে যান? বলবে না, এটা? বলবে না। কিংবা আমার যদি প্রিয় কোনো কিছু বিপদের মধ্যে থাকে, জি, আহ ভিন্ন শেপ হওয়ার মতো অবস্থায় থাকে, আমাকে কি ইনভাইট করতে হবে? না, বিয়ে বাড়িতে ইনভাইট করতে হয়, জন্মদিনের সময় ইনভাইটের ব্যাপার স্যাপার আছে, কিন্তু বিয়ে বাড়িতেও আনইনভাইটেড যাওয়া যায়। যাদের যায়, বিয়ে হচ্ছে আপনাকে যদি ইনভাইট করেনি, কিন্তু আপনি তাদেরকে আশীর্বাদ দিতে যান, দোয়া দিতে যান, সালাম দিতে যান, ওই অতটুকু করার জন্য কিন্তু বিয়ে বাড়িতে আপনি প্রবেশ করতে পারেন। বিয়ে বাড়ির মানেই না যে আপনাকে খেতে হবে, বিয়ে বাড়ির মানেই না যে আপনাকে সুন্দর কাপড় চোপড় পরে এখানে একদম কেতা দুরুস্ত হয়ে যেতে হবে। না, ওইখানে গিয়ে আপনি বর এবং কনেকে আশীর্বাদ দেওয়ার জন্য যেতে পারেন। তার মানে জি, হলো, আপনার ভেতরের ব্যাপারটা যদি এমন থাকে জি, যে আপনি কারো ভালো চান, তখন আপনাকে নিয়ে আসতে হয় না, আপনাকে ডেকে। কিন্তু আপনার যে প্রশ্নটা, এটা সাংগঠনিক প্রশ্ন। এইটার এইটা যেমন একটা জরুরি ব্যাপার, যে তার মানে আমি যেটা বলার চেষ্টা করলাম যে প্রত্যেকের একটা ধাবিত হওয়ার একটা ব্যাপার আছে, যে উনি সমস্যাটা বোঝেন কিনা। ইয়েস। এরপরে সংগঠিত করবার ব্যাপার আছে, ইনভাইটেশন না যে আমরা অমুককে বলছি। যেমন আমি একটা নাম ধরে বলি, যেমন আমরা ঘাতক দালাল নির্মূল কমিটিকে আমাদের বলতে হবে না যে ভাই আমাদের সাথে। ঘাতক দালাল নির্মূল কমিটি অলরেডি ইন। তিন, হ্যাঁ, আজকে দৃষ্টিকোণ 71 অলরেডি ইন। আজকে এ টিম অলরেডি ইন। এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। জি, যেমন আমি যেভাবে কথা বলি, আমার একটা স্টাইল আছে, আমার একটা নিজস্ব ভঙ্গিমা আছে। আমি যদি কোলাবোরেশনে আপনার সাথে কথা বলি, একটা প্রোগ্রাম হয়তো বা করতে পারলাম, কিন্তু আপনি আমাকে যদি এভাবে বলেন, তাহলে আমার নিজস্বতা চলে যাবে। কারণ আপনি আর আমি একত্রিত হয়েছি স্ব-স্বভাবে একত্রিত লক্ষ্যে কাজ করার জন্য। ফলে প্রত্যেকের কালেকটিভ প্রত্যেক একটা বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ, ফলে আমরা প্রত্যেকেই এখন এক হচ্ছি, কিন্তু নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে। বজায় রেখে। মাথায় রাখবেন, একটা বিখ্যাত কবিতা আছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। একটা মিছিলে সবার হাত পা এক থাকে না, কিন্তু ভিন্ন হাত পা থাকে, নানান ধরনের। মুক্তিযুদ্ধে কেউ এসেছে তার বোনকে মেরে ফেলেছে বলে, মুক্তিযুদ্ধে কেউ এসেছে তার পরিচিত বন্ধুকে ধর্ষণ করেছে বলে, মুক্তিযুদ্ধে কেউ এসেছে কারণ তার মনে হচ্ছে যে এই দেশে এরা কেন মারবে মানুষকে। মুক্তিযুদ্ধে কেউ এসেছে যে আমি এই দেশকে স্বাধীন করতে চাই আমার মায়ের জন্য বা আমার জন্য। ফলে প্রত্যেকের লক্ষ্য কিন্তু, কারণ কিন্তু এক না, কিন্তু লক্ষ্য এক, দেশকে স্বাধীন করা।